আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আবার কিছুটা সময় বিরতি নিয়ে ফিরে আসলাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বাংলায় একটা প্রবাদ আছে যে কয়লা ধুলে ময়লা যায় না। আপনারা যদি এই লালবাগ থানার ব্যাপারটা দেখেন, তাহলে আসলে এর উত্তর খুঁজে পাওয়ার কোনো দরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সরকার এত আত্মত্যাগ এবং রক্ত ও জীবন বলিদানের মাধ্যমে গঠিত হয়েছে। তা মানুষ কি প্রত্যাশা করে? মানুষের প্রথম প্রত্যাশা সংস্কার। এই যে দমন, ঘুষ, দুর্নীতি, মানুষের কথা বলার অধিকার, এই সমস্ত জন্যেই আসলে এই সংগ্রামটা হয়েছে। তো আমরা আসলে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের ওই রকম কোনো মানে কার্যকরী সিদ্ধান্ত নিতে দেখিনি আমার মনে হয়, এবং আমার মনে হয় আপনাদেরও আমার সাথে মোটামুটি একই মত। তো আসার কথা যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন। আজকে প্রথম আলোতে দেখলাম যে 1876 জন সিটি মেয়র এবং মেয়র সহ জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে। 51 জন মন্ত্রীর বিরুদ্ধে দুদক অ্যাকশনে যাচ্ছে, এবং সমস্ত ডিসি অর্থাৎ আমাদের যতগুলি জেলা আছে সেখান থেকে তাদের এটা সম্ভবত বদলি বা সরিয়ে আনা হচ্ছে এবং রিসেটিংয়ের জন্যে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে প্রতিদিনই আমাদের সূর্য সন্তানেরা যারা আহত অবস্থায় হসপিটালে আছেন বা আছে, তারা প্রতিদিনই দু একজন করে ঝরে পড়ছেন। এই অকাল মৃত্যু মোটেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। এটা একটা নতুন বা দ্বিতীয়বার জন্ম নেওয়া একটা দেশ, এটা ইজিলি তারা এটা ট্যাকেল করতে পারতো। হ্যাঁ, বাংলাদেশের অনেক খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে, তারপরেও তাদেরকে বিদেশে পাঠানো যেত এবং এই কাজটা তারা সহজেই করতে পারতো। স্বাস্থ্য উপদেষ্টা শুধু বলেই বেড়াচ্ছেন যে 30 দিনের মধ্যে একটা চেহারা চেঞ্জ করে দেবেন, কিন্তু চেহারা চেঞ্জ করার আগে এই যে ছেলেগুলো যারা জীবন বাজি রেখে সংগ্রাম করে বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, এদের জন্য আসলে আমার কাছে মনে হয়েছে এই চিকিৎসা ব্যবস্থা এবং তাদের জন্য যে উদ্যোগ, এটা একেবারেই অপ্রতুল এবং এটা দেশ ও মাতৃকার জন্য লজ্জাজনক। যারা একটু বেশি সংখ্যার মধ্যে ছিল তাদেরকে কিন্তু চার্টার প্লেনে করে বাংলাদেশ বিমানে একটা প্লেন করে সিঙ্গাপুর এর মতো জায়গায় নেওয়াই যেত, এবং এটা আমাদের দেশ এটা বহন করার মতো ক্ষমতা রাখে বলে আমার মনে হয়। তো তারপর এটা তো গেল স্বাস্থ্য বিষয়ের কথা, এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আহমেদ চৌধুরী সাহেব, উনি খুবই যোগ্য ব্যক্তি বলেই সবাই বরাবরই করছেন। আমিও মনে করি তাই। উনি যেটা করতে পারতো, এই যে আমরা পুরনো মানুষের উপর আস্থা রাখতে পারছি না, আমরা কিন্তু করতে পারি যে এই যে একবারে 25-30 হাজার পুলিশ, এসআই, কনস্টেবল এবং এসপি, এগুলোকে আমরা দ্রুত ভিত্তিতে, অর্থাৎ দরকার হলে 15 দিন বা 1 মাসের ট্রেনিং দিয়ে ঢাকা স্টেডিয়ামে ঢুকে আর্মিদের দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া যেত। এবং তাহলে হতো কি, এই যে নতুন প্রতিনিধি যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত নয়, আর আগেরগুলোতে দে হ্যাবিচুয়েটেড উইথ ক্রাইম, রাষ্ট্রীয় ক্রাইম, জনগণের উপর অত্যাচার এবং রাজনৈতিক নেতাদের মানে হুকুম পালন করা, এগুলো করতে করতে তারা কিছুটা মোরালি ডেভিয়েটেড হয়ে গেছে। তাদেরকে ফিরে আনতে সময় লাগবে। এই জন্য নতুন মানুষজন সহ তাদের সাথে দিলে আমার মনে হয় দেশের এই যে আভ্যন্তরীণ কন্ট্রোল এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্নীতি দমন করতে, এই যে অনেক থানায় দেখা যাচ্ছে যে মামলা নিতে চাচ্ছে না, এগুলো আর হতো না বলে আমার বিশ্বাস। আমার মনে হয় যে উনি খুবই অভিজ্ঞ মানুষ, উনি এগুলো বিষয়ে চিন্তা করতেই পারেন। আমরা আর একটা কথা দেখছি যে আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল সাহেব, উনি বিচার এবং আইন মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিয়ে আছেন, উনি কিন্তু ইচ্ছে করলে একটা সেল, একটা সেবা প্রদানকারী সেল একটা খুলতে পারতেন, যেখানে এই যে বাংলাদেশের শত শত মানুষ, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ঠিকমতো আইন করবার সাহস পান না। এই জন্যে যে এটা আইন মামলা কাচারি এগুলো খুবই ব্যয়বহুল, এবং এই যে শত্রুও সৃষ্টি করা আশেপাশে যারা থাকেন, এবং এগুলো কখন সমাধান হবে কেউ জানে না। এই জন্য অনেকে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এটা করতে চান না। কিন্তু যদি আইন মন্ত্রণালয় একটা এই ধরনের সেবাদানকারী সেল খোলে, তাহলে কিন্তু মানুষ সহজেই যারা
এই দুর্বৃত্তদের বিরুদ্ধে মানে আইনের আশ্রয় নিতে পারে। এবং আমাদের সবচেয়ে ভালোবাসার এবং বিপ্লবের মানে অনেক সবাই শ্রেষ্ঠ ভূমিকা পালন করছে, তার মধ্যে একজন যে যিনি এখন ডাক ও ডাক টেকনোলজি এগুলো মন্ত্রণালয়ে আছেন নাহিদ, উনি কিন্তু এই যে আমাদের দেশে এই যে রাস্তাঘাটে উনি একটা সেল খুলতে পারছেন এই সমস্ত এভিডেন্স রক্ষা করার জন্য। মানুষের কাছে হাজার হাজার ভিডিও ক্লিপ, ফুটেজ, দোকানপাট, রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্টে এবং যারা অংশগ্রহণ করেছিল এই সংগ্রামে তাদের কাছে রয়ে গেছে। এগুলো জাতীয় প্রয়োজনে রক্ষা করা প্রয়োজন এবং এইগুলো এই যে মামলা বিচার কার্যতেও এই ফুটেজগুলি লাগবে। তারা একটা সেল সহজেই খুলতে পারে এবং এগুলো মানুষকে তারা রিকোয়েস্ট করতে পারে যে আপনারা এখানে এই ভিডিও ফুটেজগুলি পাঠান। আজকাল তো হার্ড মানে ডকুমেন্টস একবার দরকার পড়ে না, ভিডিও ডকুমেন্টস পাঠালেই এখানে যাচাই বাছাই করে মানুষ কিন্তু এটা করতে পারে। আচ্ছা, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে যারা এই যে আমাদের দেশের ছাত্র জনতা এত জীবনের বিনিময়ে, এত সংগ্রামের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে এই যে দ্বিতীয় সূর্য আমরা ছিনিয়ে এনেছি, এটার ব্যাপারে অনেকের এখনো উন্নয়ন আশিকা আছে, অনেকে এটা অ্যাকসেপ্ট করতে এখনো দ্বিধাবোধ করছেন। এই সমস্ত লোক সমস্ত জায়গায় ঘাপটি মেরে আছে। হ্যাঁ, এটা সরানো শুরু হয়েছে, আমরা দেখেছি। আমার মনে হয় নির্দ্বিধায় এটা যে যেখানে আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত, তা না হলে তারা আবার এই সমস্যা তৈরি করতে পারে বলে আমার মনে হয়। আর আরেকটা ব্যাপার, এটা দেশ এই যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, যেখানে এই ক্যাপাসিটি চার্জ এটা প্রায় 1,00,000 কোটি টাকা এই ক্যাপাসিটি 80,000, আগে শুনেছিলাম 90,000 বা 1,00,000 কোটি টাকা যে ক্যাপাসিটি চার্জ বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টকে দেওয়া হয়েছে এবং তারা এটা বিদ্যুৎ সাপ্লাই না করেই নিয়ে গেছে। আমার মনে হয় এই চুক্তিগুলো মানে সহসা আলোচনা করা উচিত, যে যা এই যে দেশের একটা হিউজ লাইবিলিটি, এটা দিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় অতি সহসায় বিদ্যুৎ জ্বালানি অতি সহসায় যেন এটার এবং আমার জন্য ব্যবস্থা না হয়। অনুষ্ঠান বলা হচ্ছে যে আগের নিয়মগুলোই চলবে, কিন্তু যেগুলো একদম দেশ ও জাতির জন্য একেবারে ক্ষতিকর, দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এবং এই সমস্ত ফ্যাক্টরি আদানি ছাড়া, আদানি মানে অলরেডি বন্ধ করে দিয়েছে কিনা শুনিনি, এবং এই সমস্ত ফ্যাক্টরি আমাদের দেশের মধ্যে, তাদেরকে ডেকে বলা যেতে পারে যে তোমরা শুধু যেটুকু বিদ্যুৎ দেবে সেটুকুর দামই আমরা পে করবো। এই ক্যাপাসিটি চার্জের ব্যাপারটা আমার মনে হয় উইথড্র করলে দেশ ও জাতি অনেকটাই বেঁচে যেতে পারে। আর আরেকটা, এটা একদম মানে বড় বড় মন্ত্রণালয়ের ব্যাপার, আইন মন্ত্রণালয়ের ব্যাপার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আমার মনে হয় দেশ ও জাতির জন্য আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত অসম চুক্তি করেছি বা আগের সরকার করেছে, এগুলো অতি সাবধানে রিভিউ করা দরকার এবং দরকার হলে আন্তর্জাতিক আদালতের সাহায্য নিয়ে আমাদের দেশের জন্য যেখানে যেখানে ক্ষতিকর পয়েন্ট রয়েছে বা আমরা সেখান থেকে যেগুলো স্মারক হয়তো তেমন বাধ্যকতা নেই, কিন্তু যেগুলি আমরা করেছি, স্পেশালি যেমন চিটাগং পোর্ট, মংলা পোর্ট, তারপরে এই যে রেল করিডোর, তারপরে বিভিন্ন রাস্তাঘাট ইউজ কোনো পয়সা ছাড়াই, এগুলি আমরা সহজেই আমার মনে হয় এড়িয়ে যেতে পারি এরকম দেশ। এছাড়া ওই যে ক্যাপাসিটি চার্জের কথা বললাম, বিদ্যুৎ, এই সমস্ত আইনগুলো একটু রিভিউ করা দরকার এবং যতটা সম্ভব, যেহেতু রাষ্ট্রীয় কন্ট্রাক্ট, রাষ্ট্রীয় চুক্তি বাধ্যবাধকতা থাকতে পারে, তার মানে আলোচনা করে অনেক কিছুই আমরা যদি পদক্ষেপই না নেই দ্রুত, তাহলে আমরা এর থেকে বের হব। সো স্টেপ শুড বি টেকেন। আর একটা একেবারে জাতীয় চরিত্রের মধ্যে ঢুকে গেছে। আপনি যে কোনো অফিসেই যান, দেখবেন যে এই সরকারি কর্মকর্তারা আপনাকে ভয় দেখায় ঘুষ এবং ঘুষ, দুর্নীতি, রাস্তাঘাটে মানে মানসম্পন্ন কনস্ট্রাকশন নয়, ব্রিজ, এইগুলো সমস্ত জায়গা, মানে আপনি সরকারি অফিসে যেখানে যান, ট্যাক্স অফিসে, সেখানে দেখবেন যে আপনি পয়সা ছাড়া একটা ফাইল বের করতে পারবেন এবং আপনি গেলেই তাদের ব্যবহার আচার এত অসৌজন্যমূলক যে আপনি গেলে আহত হবেন। আপনি ট্যাক্স দেবেন অথচ তারা আপনার সাথে এমন ব্যবহার করবে যেটা আসলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমাদের দেশের ট্যাক্স কালচার খুবই খারাপ। আমাদের জিডিপি ট্যাক্স রেশিও মাত্র 9, বড় বড় দেশে এটা 25 to 30। কিন্তু এই কালচারে আসলে আমাদেরকে সময় নিতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং মানুষের সঙ্গে একটা ভালো ব্যবহার করতে হবে এবং মানুষের এই যে অফিসে যেতে ভয় পাওয়া, গেলেই তারা আমাদেরকে নানা রকমভাবে আঁকড়ে ধরে,
তো এইগুলো কালচার যাতে না হয়, এবং এই যে থানায় যেতে মানুষ অনেক সময় ভয় পায়, এগুলো কালচার থেকে বেরিয়ে আসার জন্য যারা যেখানে আছেন তাদেরকে তাদের দপ্তরে বা তাদের ডিপার্টমেন্টে নির্দেশ দিয়ে এই একটা গুড কালচার, ওয়েলকাম কালচার, ওই যে বিদেশে যেমন বলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনি যেখানে গেলেই যেমন বলে যে আমি গুড মর্নিং আর গুড আফটারনুন, আপনি গেলেই বলে যে বলুন আমি আপনার জন্য কী করতে পারি। এরকম একটা কালচার যদি তৈরি হয় তাহলে দেশের মানুষ অনেকটাই খুশি হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো বিষয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।